আচ্ছা ফোন দাও, ততক্ষণে এই ম্যাপটা একটু আমি জাস্ট লিখে করে দেই। তাহলে এখানে কি বলা হচ্ছে, সালফুরিক অ্যাসিডের মোট মূল সংখ্যা n সমান সমান n1 প্লাস n2 সমান সমান কি c1 v1 প্লাস কি c2 v2 সমান সমান হচ্ছে কি একটা 0.5, প্রথমটা হচ্ছে 0.5 মোলারিটি ইনটু কি 25 মিলি মানে কি 0.025 প্লাস পরের সালফুরিক অ্যাসিড দ্রবণে ঘনমাত্রা হচ্ছে 0.25 ইনটু আয়তন হচ্ছে 20 মিলি, এটাকে লিটার করলে কি 1000 দ্বারা ভাগ 0.02 লিটার সমান সমান কি আসে 0.0175 মোল সালফুরিক অ্যাসিড। ওকে, এখন সালফুরিক অ্যাসিড, এই সালফুরিক অ্যাসিড দ্বারা যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করলে বিক্রিয়া যেটা হবে সেটা হবে যে সালফিউরিক অ্যাসিড প্লাস কি 2 সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে হবে সোডিয়াম সালফেট প্লাস 2H2। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি 1 মোল সালফুরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়, এটার মোলের সাথে এটার ভরে হিসাব করব, কারণ এখানে 5% দ্রবণে প্রতি 100 মিলিতে 5 গ্রাম আছে, তাহলে এটা ভরটা গ্রামে হিসাব করব বলে এটা কি আমরা গ্রামে হিসাব করে নেই। সোডিয়াম হাইড্রোক্সাইডটা 80 গ্রাম, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 80 গ্রাম, তার মানে কি 1 মোল সালফুরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট অফ কি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 1 মোল সালফুরিক অ্যাসিড দ্বারা প্রশমিত করা যায় 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে। অতএব 0.0175 মোল এই সালফুরিক অ্যাসিড দ্বারা প্রশমিত করা যাবে। দেখা যায় যে এটা হিসাব করলে দাঁড়াবে কত 1.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন যে সালফুরিক অ্যাসিড, এই সালফুরিক অ্যাসিড যে মিশ্রণ থাকে, মিশ্রণে মোট 0.0175 মোল সালফুরিক অ্যাসিড থাকে, এটা দ্বারা প্রশমিত করা যায় সোডিয়াম হাইড্রোক্সাইডের 1.4 গ্রামকে। তাহলে এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের 5% দ্রবণ বলতে বোঝাচ্ছে এখানে কি যে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে কি 100 মিলি দ্রবণে, কত মিলি সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটা থাকে কি থাকে 100 মিলি দ্রবণে, 100 মিলিলিটার দ্রবণে। তাহলে অতএব 1.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, এটা হিসাব করে দেখা যায় যে প্রায় 28 মিলির মতো হয়। তাহলে 80 মিলি দ্রবণ, এটাই হবে উত্তর। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এই ম্যাথটা। আচ্ছা, পরের ম্যাথটা কি বলছে, যে একটি ম্যাগনেসিয়াম টুকরাকে 100 মিলিলিটার 0.5 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের যোগ করা হলো। তাহলে দ্রবণের অতিরিক্ত অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে 5% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণের 5 মিলিলিটার প্রয়োজন হয়। ম্যাগনেসিয়াম টুকরার ভর কত? তাহলে ম্যাগনেসিয়াম টুকরার ভর আমাদের জানা নাই, এটা বের করতে হবে। তো এখানে আছে HCl, HCl কি করে ম্যাগনেসিয়াম টুকরার সাথে যোগ করলে ম্যাগনেসিয়াম আর HCl এর মধ্যে বিক্রিয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আচ্ছা, এখানে বলছে দ্রবণের অতিরিক্ত অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের 5 মিলিলিটার প্রয়োজন হয়। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাগনেসিয়ামের টুকরা যখন HCl এর মধ্যে যোগ করা হয়, সম্পূর্ণ HCl ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে না। তার মানে ম্যাগনেসিয়ামের টুকরাটা এখানে কি লিমিটিং, HCl এক্সেস থাকে, অতিরিক্ত অ্যাসিড থাকে।
অতিরিক্ত অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করে সোডিয়াম কার্বনেট। তাহলে প্রথমেই আমরা বের করে নেই যে এই HCl এর মধ্যে কত গ্রাম HCl আছে, এটা প্রথমেই বের করে নিতে পারি। তাহলে এখানে W অফ HCl সমান কি হবে? CMV ডিভাইডেড বাই 1000। HCl দ্রবণে HCl এর ভর, তাহলে এটা হবে 0.5 ইন্টু কি HCl এর আণবিক ভর 36.5 ইন্টু V হচ্ছে 100 মিলি দ্রবণ, তাহলে 100 মিলি ডিভাইডেড বাই 1000। এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো? সত্যি 36.5 এর অর্ধেক হচ্ছে কত? 1.825 1.825 না? আচ্ছা, জি স্যার। তার মানে 1.825 কি গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তার মানে এই HCl দ্রবণে মোট আছে 1.825 গ্রাম HCl। তাহলে এই HCl এর সম্পূর্ণটাই কি সোডিয়াম কার্বনেট দ্বারা প্রশমিত হয় না, কিছু অংশ, কিছু HCl সোডিয়াম কার্বনেট দ্বারা প্রশমিত হয়, আর কিছু HCl কি হয় ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হয়। তাহলে আমরা দেখে নেই যে সোডিয়াম কার্বনেট দ্রবণে সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে বা কত মোল আছে, গ্রামে বের করি, তাহলে সহজ হবে যে এখানে 5% W/V দ্রবণের মধ্যে কি আছে, প্রতি 100 মিলির মধ্যে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তাহলে 5 মিলির মধ্যে কত গ্রাম আছে? তাহলে 5% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণে, আচ্ছা, তাহলে 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকে কি 5 গ্রাম। তাহলে অতএব এটা হচ্ছে 5 মিলি দ্রবণ, 5 মিলি দ্রবণে সোডিয়াম কার্বনেট কতটুকু থাকবে? 5 ইন্টু 5 ডিভাইডেড বাই কি 100, তার মানে 0.25 গ্রাম। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, এখন সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া ঘটাও। HCl এর ভরটা মাথায় রাখো, সোডিয়াম কার্বনেটের ভরটা মাথায় রাখো, মিশাই দিচ্ছি। তাহলে আবার HCl প্লাস কি সোডিয়াম কার্বনেটের, তাহলে এটা 2 সমতা করলে একবারে লিখলাম 2 সোডিয়াম ক্লোরাইড প্লাস কি ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে দেখা যাচ্ছে 106 গ্রাম, দুইটা যেহেতু ভর নিয়েছে, এটার 106 গ্রাম আর এটা হচ্ছে কি 36.5 গুণন 2 মানে কি 73 গ্রাম, 2 মোলের ভর। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্বারা প্রশমিত হয় 73 গ্রাম, তাহলে সোডিয়াম কার্বনেট ছিল কত গ্রাম? 0.25 গ্রাম। তাহলে সেটা আঙ্গিকে বের করি, তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট অফ কি 73 গ্রাম HCl, অতএব 0.25 গ্রাম সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট কত আসতেছে বের করো তো কি? কত আসে এটা? একটু ফাস্ট বলো। 73 পয়েন্ট ইন্টু কি 0.25 ডিভাইডেড বাই 106, 0.172
0.172 জি স্যার। গ্রাম HCl। তাহলে HCl কত গ্রাম ছিল? 1.825 গ্রাম ছিল না? HCl এই দ্রবণের মধ্যে ছিল 1.825 গ্রাম। তাহলে অতএব ম্যাগনেসিয়াম দ্বারা HCl প্রশমিত হয় কতটুকু? ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম HCl বিক্রিয়া করে বের করা যাবে না? তাহলে ওই ভরটা থেকে এই ভরটা বিয়োগ করব আমরা। তাহলে এখন লিখব অতএব ম্যাগনেসিয়ামের সাথে HCl বিক্রিয়া করে কত গ্রাম? তাহলে 1.825 যে ভরটা বের করছি সেটা থেকে কি 0.172 এটা বিয়োগ করব। কত সেটা? 1.652 1.652 গ্রাম। এটা কি বোঝা গেছে তোমাদের? তাহলে অতএব এখন ম্যাগনেসিয়ামের সাথে HCl এর বিক্রিয়া থেকে আমরা বলতে পারবো কত গ্রাম ম্যাগনেসিয়াম ওই HCl এর সাথে বিক্রিয়া করছিল। তো এখন আসো ম্যাগনেসিয়াম প্লাস কি HCl, তাহলে বিক্রিয়া সমতা করতে গেলে কি 2HCl লাগবে, সমান কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কি হাইড্রোজেন গ্যাস। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে যদি এটা 24 নেই একরকম হিসেব আসবে, আর 24.3 হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রকৃত ভর, তাহলে আরেক রকম হিসাব হবে। তাহলে 24.3 গ্রাম ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হয় 73 গ্রাম HCl, অর্থাৎ 73 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে 24.3 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে এটা হিসাব করি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 73 গ্রাম HCl বিক্রিয়া করে কি 24.3 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে অতএব 1.625 গ্রাম। এটা কি বিক্রিয়া করবে HCl, কত আসে হিসাব করে বলো তো? 0.550 আচ্ছা 0.55 গ্রাম। এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। ওকে, তাহলে এভাবে এই ম্যাথগুলো আমরা কি একাধিক ধাপে বের করতে পারবো। তাহলে প্রথম কাজ কি, আমরা দেখা গেল এখানে HCl এর কি ভরটা বের করলাম, এখানে সোডিয়াম কার্বনেটের ভর থেকে কি সোডিয়াম কার্বনেটের ভরটা বের করলাম, করে এই সোডিয়াম কার্বনেট দ্বারা কত গ্রাম HCl বের হয় সেটা বের করলাম, আর এখানকার সোডিয়াম HCl এর মধ্যে কত গ্রাম আছে, দ্রবণে কত গ্রাম আছে, সেখান থেকে HCl দ্বারা কতটুকু সোডিয়াম কার্বনেট দ্বারা HCl কতটুকু প্রশমিত হয় সেটা বিয়োগ করলে আমরা ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম HCl বিক্রিয়া করে সেটা পাবো। তারপর ওই HCl এর ভর থেকে আবার ম্যাগনেসিয়াম টুকরার ভর বের করবো। স্টেপ গুলো জাস্ট সাজাই নেবা, পেয়ে যাবে ইনশাআল্লাহ, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা পরের ম্যাথটা কি তোমরা করতে পারবে না? পরের ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি আমি। আচ্ছা ম্যাথ 10টা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা করবা। 11 কি বলছে, সোডিয়াম 10 গ্রাম সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত করে 500 মিলি দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের 50 মিলিলিটার প্রশমিত করতে 10 মিলিলিটার 0.1 মোলারিটির HCl দ্রবণ প্রয়োজন। উক্ত সোডিয়াম কার্বনেটে ভেজালের শতকরা পরিমাণ। এটা একটু গুরুত্বপূর্ণ, কেন কি করতে হবে বলো তো 11তে? আচ্ছা তোমরা ম্যাথটাকে দুইবার পড়ো আরো,
করে তোমাদেরকে বলতে হবে ম্যাথটা কিভাবে করা যাবে। স্যার লিমিটিং করে কি? এখানে লিমিটিং ধরা যাবে না। কেন ধরা যাবে না জানো? কারণ এখানে যে সোডিয়াম কার্বনেটের ভরটা দেয়া আছে, বলা আছে সোডিয়াম কার্বনেটের মধ্যে কি আছে, ভেজাল আছে। তার মানে এখানে প্রকৃতপক্ষে 10 গ্রাম সোডিয়াম কার্বনেটের মধ্যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট নাই, হয়তো 8 গ্রাম আছে, 9 গ্রাম আছে, এরকম আছে। তার মানে ওর মধ্যে ভেজাল আছে। তাহলে এই যে ভরের মধ্যে বা যে ঘনমাত্রা দ্রবণের মধ্যে ভেজালের কথা বলবে, ওই ঘনমাত্রা বা ভর নিয়ে কাজ করা যাবে না। তাহলে আমরা কি করব? এই 50 মিলি সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রশমিত করতে 10 মিলি 0.1 মোলারিটির HCl দ্রবণ প্রয়োজন হয়। তাহলে এখানে কি এটা টাইট্রেশন করে এই সোডিয়াম কার্বনেট দ্রবণের প্রকৃত ঘনমাত্রাটা বের করা যাবে না? স্যার একটু করে দেন। চিন্তা করো একটু, যদি 500 মিলির মধ্যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট ধরে কাজ করে একটা ঘনমাত্রা পাবা, তাহলে ওই ঘনমাত্রাটা আসলে প্রকৃত ঘনমাত্রা হবে না, কারণ এখানে সোডিয়াম কার্বনেট যে 10 গ্রাম আছে এর মধ্যে ভেজাল আছে। তাহলে আমরা কি করব? এটার চিন্তা ভাবনা বাদ, যেটা ভেজাল আছে সেটার চিন্তা ভাবনা বাদ। এখানে 50 মিলির মধ্যে প্রকৃতপক্ষে যে সোডিয়াম কার্বনেট আছে সেটা HCl দ্বারা প্রশমিত হবে। তাহলে এখানে HCl আর সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া, তাহলে 2HCl প্লাস কি সোডিয়াম কার্বনেট, একবারে আমি সমতা করে সমীকরণটা লিখতেছি। তাহলে 2 সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে দেখা যাচ্ছে সোডিয়াম কার্বনেটের 1 মোলের সাথে HCl এর 2 মোল বিক্রিয়া করে। আমরা যদি টাইটনের সমীকরণ হিসাব করি, খেয়াল করো, আমরা জানি কি Na/Nb সমান সমান কি Ca/Va ডিভাইডেড বাই কি Cb/Vb। আমরা বের করব কোন মানটা বলো তো? এখানে তো HCl এর ঘনমাত্রা আয়তন জানা আছে, তাই না? জানা নাই কি আমাদের? সিবি। আমাদের জানা নাই হচ্ছে Cb, জানা নেই সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা। তাহলে অতএব Cb সমান সমান কি হবে? Cb সমান সমান কি Nb Ca/Va ডিভাইডেড বাই কি Na/Vb। আমাদের এখানে Na জানা আছে 2 মোল, Nb জানা আছে কি 1 মোল। সমীকরণে HCl ব্যবহার হচ্ছে 2 মোল, এই জন্য এখানে 2। সোডিয়াম কার্বনেট আছে 1 মোল, এই জন্য এখানে 1। আর Ca জানা আছে, HCl এর ঘনমাত্রা 0.1 মোলারিটি, 0.1 মোলারিটি। Va জানা আছে এই যে 10 মিলি। আর Cbটা তো বের করব আমরা, আর Vbটা হচ্ছে কি, Vb কত হবে? 50। Vbটা হচ্ছে 50 মিলি। মানটা বের করো কত আসে। Nb হচ্ছে 1, তাহলে 1 দিলাম না। Ca হচ্ছে কত 0.1 ইন্টু কি Va হচ্ছে 10 ডিভাইডেড বাই Na হচ্ছে 2 ইন্টু Vb হচ্ছে 50। কত আসে মানটা? 0.01। 0.01।
0.01 মোলারিটি। তাহলে এই যে সোডিয়াম কার্বনেট দ্রবণ যেটা তৈরি করব, সেই সোডিয়াম কার্বনেট দ্রবণের প্রকৃত ঘনমাত্রা হচ্ছে কি 0.01 মোলারিটি। তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাটা বের হয়েছে না? 50 মিলির ঘনমাত্রা যা হবে, এই 500 মিলির ঘনমাত্রাও কি তাই হবে না? তাহলে এই দ্রবণের মোট আয়তনটা জানা আছে, আর ঘনমাত্রাটা বের হয়েছে মনে করো 0.01 মোলারিটি। তাহলে অতএব এখান থেকে প্রকৃত সোডিয়াম কার্বনেটের ভরটা বের করা যাবে। তাহলে W ইকুয়াল কি আমরা জানি CmV ডিভাইডেড বাই কি 1000। C এর মান 0.01 আমরা বের করছি, ইনটু কি m টা হচ্ছে 106, ইনটু V হচ্ছে 500 মিলিলিটার, ডিভাইডেড বাই 1000। কত আসে? এটা দিয়ে এটা কাটলে 2, এটা দিয়ে এটা কাটলে কি 53। তাহলে 53 আগে 2 দশমিক আসলে 0.53। 0.53 কি এটা কি ঠিক আছে? জি স্যার। 53 কি গ্রাম সোডিয়াম কার্বনেট, তাই না? তাহলে যোগ করছিলাম কি 10 গ্রাম সোডিয়াম কার্বনেট, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে আছে কত 0.53 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে মানে কি বাকিটা পুরোটাই ভেজাল। তাহলে 10 গ্রামের মধ্যে ভেজাল আছে কত গ্রাম? 10 গ্রাম সোডিয়াম কার্বনেট এ ভেজাল আছে কত 10 মাইনাস 0.53, তার মানে কত 9.47। 9.47 গ্রাম ভেজাল। অর্থাৎ বলা যায় ভেজালের ভিতর সোডিয়াম ওই কার্বনেটটাই ভেজাল আসলে। তাহলে কি শতকরা পরিমাণটা কত হবে? তাহলে ভেজালের শতকরা পরিমাণ শতকরা পরিমাণ কত দাঁড়াবে? তাহলে 9.47 গুণন কি 100/10। তাহলে এটা আসবে কত 94.7 গ্রাম। অর্থাৎ প্রতি 100 গ্রামে ভেজাল থাকবে কত 94.7 গ্রাম। এটা কি বুঝছো বা এত পার্সেন্ট? ম্যাথটা অবশ্য উল্টা হওয়ার কথা, যে ভেজালের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে কত পার্সেন্ট। জি স্যার। আচ্ছা বোঝা গেছে কি ম্যাথটা? জি কারো স্যার। বুঝতে সমস্যা নাই? আচ্ছা এইরকম ম্যাথগুলোই সাধারণত পরীক্ষায় আসে, একটু ভালো করে প্র্যাকটিস করবা। 2.7 গ্রাম কোন এক অম্লীয় ক্ষারকে, আচ্ছা তোমাদের এখানে আমি একটু অন্য বিষয় পড়াবো। এক অম্লীয় ক্ষারকে, এক অম্লীয় ক্ষার বলতে কি বোঝায়? আচ্ছা খেয়াল করো, আমাদের অ্যাসিড যেটা আছে, যে মনে করো HCl অ্যাসিড, HCl অ্যাসিডটাকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড। মনোপ্রোটিক অ্যাসিড, মনোপ্রোটিক অ্যাসিড মানে এখানে প্রোটন আছে কি একটা। এই মনোপ্রোটিক অ্যাসিডটা আরেকটা হচ্ছে কি, এটাই হচ্ছে এক ক্ষারকীয় অম্ল। এক ক্ষারকীয় অম্ল। আচ্ছা আমরা আসতেছি এক ক্ষারকীয় অম্ল কাকে বলে। সালফুরিক অ্যাসিড হচ্ছে কি, সালফুরিক অ্যাসিডটাকে আমরা বলি ডাইপ্রোটিক অ্যাসিড। দুইটা প্রোটন আছে, ডাইপ্রোটিক অ্যাসিড। এটাকে আবার বলা যায় কি দ্বিক্ষারকীয় অম্ল।
দ্বিক্ষারকীয় অম্ল। এরকম H3PO4 এটাকে কি বলবো বলো তো? ট্রাইপ্রোটিক অ্যাসিড বা ত্রিক্ষারকীয় অম্ল। এটা কি বিষয়টা বুঝছো? আচ্ছা, কিন্তু এটা কি হাইড্রোজেন যতটা থাকবে ততটা করে? হ্যাঁ আসতেছি, ভেজালও আছে। ট্রাইপ্রোটিক অম্ল অথবা কি ত্রিক্ষারকীয় অম্ল। ত্রিক্ষারকীয় অম্ল। ওকে, তবে একটু ভেজাল আছে কি, মনে করো যে কি মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, মিথানোয়িক অ্যাসিডটা কত প্রোটিক হবে? মনো। হাইড্রোজেন কয়টা দেখা যায়? দুইটা। কিন্তু ত্যাগ করতে পারে কয়টা? একটা ত্যাগ করতে পারে। এই যে জৈব অ্যাসিডের মধ্যে COOH এর মধ্যে যে H থাকে সেই Hটাকে প্রোটন হিসেবে ত্যাগ করতে পারে, যেটা কার্বনের সাথে হাইড্রোজেন সরাসরি যুক্ত থাকে কেন্দ্রীয় পরমাণুর সাথে। গাঠনিক সংকেত এরকম। এটা হচ্ছে এই যে অ্যাসিডের, জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। এই যে এটা, এর সাথে যদি একটা H থাকে, এই Hটা কি থাকে? সরাসরি কার্বনের সাথে যুক্ত না, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত। আর এই Hটা হচ্ছে কি হাইড্রোজেনের সাথে যুক্ত। কোন হাইড্রোজেনটা ত্যাগ করতে পারবে প্রোটন হিসেবে? স্যার OH এর জায়গার Hটা OH এর Hটাকে ত্যাগ করতে পারবে। এই জন্য এই অ্যাসিডটা হবে কি মনোপ্রোটিক। ঠিক আছে। আবার ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের এই যে CH3 এর সাথে যুক্ত এই H গুলোকে প্রোটন হিসেবে ত্যাগ করতে পারবে না, এগুলা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এটা কত প্রোটিক? এটা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। এই শুধু এই Hটাকে প্রোটন হিসেবে ত্যাগ করতে পারবে, এই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন গুলোকে প্রোটন হিসেবে ত্যাগ করতে পারবে না। অনুরূপ ভাবে খেয়াল করো, তাহলে এটা মনোপ্রোটিক। তার মানে RCOOH, এই যে এক কার্বক্সিলিক অ্যাসিড, যেগুলা কার্বক্সিলিক মূলক একটা থাকলে শুধু একটা প্রোটনকে ত্যাগ করতে পারে, যেটা OH এর সাথে যুক্ত আছে। H3PO3 এটা হবে কি ডাইপ্রোটিক অ্যাসিড। যদিও প্রোটন কটা দেখা যাচ্ছে? তিনটা, কিন্তু এটা আসলে হবে কি দুইটা ত্যাগ করতে পারে। কটা ত্যাগ করতে পারে? দুইটা ত্যাগ করতে পারে। তাহলে অনুরূপ ভাবে H3PO2 করিনি না? এটা কি বোঝা গেছে তোমাদের? স্যার সন্নিবেশ বন্ধন কি থাকবে? হ্যাঁ, সন্নিবেশ বন্ধন যদি থাকে তাহলে এটা কি করতে পারে? কটা প্রোটন দান করতে পারে? একটা। একটা। আর যদি এরকম হইতো যে একটা OH যদি আমরা দিতাম তাহলে কিন্তু দুইটা OH হইতো, তখন তো এটা ডাইপ্রোটিক হওয়ার কথা, কিন্তু বাস্তবে এটা হবে কি মনোপ্রোটিক। তাহলে এটার এই গাঠনিক সংকেতটাই ঠিক। আর এটার গাঠনিক সংকেতটা কি হবে? এটা ডাইপ্রোটিক। এটা ডাইপ্রোটিক হলে একটা হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে যুক্ত থাকবে আর দুইটা OH থাকবে। তাহলে ফসফরাসের সাথে যদি দুইটা OH থাকে এরকম, তাহলে এটা হবে কি ডাইপ্রোটিক। একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন থাকবে কি সন্নিবেশ বন্ধনের মধ্যে। এটা কি বোঝা গেছে তোমাদের? তাহলে H3PO4 এটা ট্রাইপ্রোটিক, কারণ এখানে ফসফরাসের সাথে তিনটা OH আছে। OH, তারপর কি OH, OH, আর একটা অক্সিজেন আছে না, ওই অক্সিজেনটা ফসফরাসের সাথে কি সন্নিবেশ বন্ধন। এটা কি বোঝা গেছে? এখানে দ্বিবন্ধনও হতে পারে, দ্বিবন্ধন দিতে পারো, দ্বিবন্ধন দিলেও সমস্যা নাই, অথবা সন্নিবেশ বন্ধন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে তিনটা OH আছে, তিনটা প্রোটন দান করতে পারে। তাহলে H3PO4 টা হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড, ত্রিক্ষারকীয় অম্ল। এটা হচ্ছে কি মনোপ্রোটিক, একক্ষারকীয় অম্ল। আর এটা ডাইপ্রোটিক, দ্বিক্ষারকীয় অম্ল। সালফুরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা গুরুত্বপূর্ণ। সালফুরিক অ্যাসিডের গাঠনিক সংকেত কি? সালফার কেন্দ্রীয় পরমাণু।
সাধারণত এটা ডাইপ্রোটিক মানে দুইটা ওয়েজ থাকবে, দুই পাশে দুইটা ওয়েজ দিলাম। তাহলে আর দুইটা অক্সিজেন থাকবে, অক্সিজেন গুলো কেন্দ্রীয় পরমাণুর সাথে দ্বিবন্ধনের মাধ্যমেও দেখানো যাবে, অথবা কি এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমেও দেখানো যাবে। এটা হচ্ছে কি দ্বিবন্ধন দিতে পারি অথবা সন্নিবেশ বন্ধন। এটা সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। প্রোটন কটা ত্যাগ করতে পারে? দুইটা। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কার্বনিক অ্যাসিড কি হবে বলো তো? মনোপ্রোটিক না ডাইপ্রোটিক? এর কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4 হলে আসলে দুইটা ওয়েজ থাকবে, আর কার্বনের সাথে অক্সিজেনের একটা কি দ্বিবন্ধন অথবা সন্নিবেশ বন্ধন দেওয়া যেতে পারে, দ্বিবন্ধনই দিলাম। তাহলে এই যে দুইটা প্রোটন দান করতে পারে বলে এটা ডাইপ্রোটিক অ্যাসিড। এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে এক অম্লীয় ক্ষারক আর দ্বি অম্লীয় ক্ষারক কি। আচ্ছা, আরেকটা বিষয়, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, এটাকে আবার কি বলা হয়? মনোপ্রোটিক ক্ষার বলে। একটা ওয়েজ আছে, একটা ওয়েজ দান করতে পারে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হবে? ডাইপ্রোটিক ক্ষার। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ট্রাইপ্রোটিক। তাহলে এটাকে আবার কি বলা হয়? মনোপ্রোটিকটা যেটা এক অম্লীয় ক্ষারক, এটা এটা একটা ক্ষারক, এটাকে কি বলা হচ্ছে? এক অম্লীয়। আগের গুলো কি ছিল? HCl কি ছিল? এক ক্ষারকীয় অম্ল। এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, তার মানে এটা একটা অ্যাসিড। অ্যাসিডের বিশেষণটা হচ্ছে কি এক ক্ষারকীয়, আর এটা একটা ক্ষার, ক্ষারের বিশেষণ হচ্ছে এক অম্লীয় ক্ষারক। ওকে, আচ্ছা, তাহলে এটা হবে কি দ্বি অম্লীয় ক্ষারক, আর এটা হবে কি ত্রি অম্লীয় ক্ষারক। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। ওকে, সংজ্ঞাগুলো এরকম। এক, স্যার এগুলো কি মনোপ্রোটিক ক্ষার শুধু? হ্যাঁ ক্ষার, মনোপ্রোটিক ক্ষার, ডাইপ্রোটিক ক্ষার, ট্রাইপ্রোটিক ক্ষার এরকম হতে পারে। আমরা প্রথমে আসি এক অম্লীয় ক্ষারক কাকে বলবো? এক অম্লীয় ক্ষারক। তাহলে কোন ক্ষারকের, এক অম্লীয় ক্ষারক না এটা, তার মানে এটা একটা ক্ষারক। তাহলে কোন ক্ষারকের এক মোল, এটা কি এক, আচ্ছা মনোপ্রোটিক অ্যাসিডের, মনোপ্রোটিক অ্যাসিডের দাও, মনোপ্রোটিক অ্যাসিডের। মনোপ্রোটিক অ্যাসিড কোনগুলা? HCl মনে করো, অ্যাসিডের যেমন HCl। অ্যাসিডের যত মোলকে কি করে? প্রশমিত করে। আচ্ছা, কোন ক্ষারকের এক মোল মনোপ্রোটিক অ্যাসিডের কি যত মোলকে প্রশমিত করে? আচ্ছা, এটা কি হচ্ছে না। মনোপ্রোটিক অ্যাসিডের, আচ্ছা সংজ্ঞাটা আরেকটু এভাবে চেঞ্জ করে দিই। আচ্ছা, সংজ্ঞাটা একটু হচ্ছে, সংজ্ঞাটা কি হবে? তাহলে কোন ক্ষারক মনোপ্রোটিক অ্যাসিডের যত মোলকে প্রশমিত করে, এক মোলকে যদি প্রশমিত করে তাহলে ওই ক্ষারককে এক অম্লীয় ক্ষারক বলে। কোন ক্ষারকের এক মোল, আচ্ছা ঠিক আছে, ক্ষারকের এক মোল মনোপ্রোটিক অ্যাসিডের এক মোলকে কি করে? প্রশমিত করলে ওই ক্ষারককে কি বলবো? ক্ষারককে এক অম্লীয় ক্ষারক বলে। সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও যে কোন ক্ষারকের এক মোল মনোপ্রোটিক অ্যাসিডের
এক মোলকে প্রশমিত করলে ওই ক্ষারকটাকে কি বলা হয়? এক অম্লীয় ক্ষারক বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি HCl, তাহলে দেখা যায় এটার এক মোলকে কি করে? প্রশমিত করে। তাহলে ক্ষারটাকে আমরা কি বলবো? ক্ষারটাকে আমরা কি বলবো? এক অম্লীয় ক্ষারক বলবো। হ্যাঁ, এখন কোন ক্ষারকের এক মোল মনোপ্রোটিক অ্যাসিডের 2 মোলকে প্রশমিত করলে ওই ক্ষারককে কি বলবো বলতো? তাহলে এখানে যদি 3 মোলকে প্রশমিত করে তাহলে ওই ক্ষারকটাকে কি বলবো? এরকম। তাহলে এক অম্লীয় ক্ষারকের জায়গায় যদি আমরা এখানে কি দ্বি অম্লীয় ক্ষারক লিখি, তাহলে ডেফিনেশনটা কি হবে? কোন ক্ষারকের এক মোল মনোপ্রোটিক অ্যাসিডের 2 মোলকে প্রশমিত করলে ওই ক্ষারককে কি বলবো? এখানে দ্বি অম্লীয় ক্ষারক বলে। এটা সংজ্ঞাটা কি বুঝছো? যেমন এই ক্যালসিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বসাই, স্যার এখানেও কিন্তু মনোপ্রোটিক অ্যাসিড থাকবে নাকি ডিপ্রোটিক অ্যাসিড থাকবে? মনোপ্রোটিক অ্যাসিডটা কনস্ট্যান্ট। ক্ষারকের এক মোল মনোপ্রোটিক অ্যাসিডের 1 মোলকে যদি প্রশমিত করে তাহলে ওই ক্ষারকটাকে বলবো এক অম্লীয় ক্ষারক। এখন কোন ক্ষারকের 1 মোল মনোপ্রোটিক অ্যাসিডের 2 মোলকে প্রশমিত করলে ওই ক্ষারককে বলবো দ্বি অম্লীয় ক্ষারক। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর এটা কি HClটা কনস্ট্যান্ট, তাহলে এটা 2 মোলকে প্রশমিত করবে না? তাহলে এটার 1 মোল এটা কি 2 মোলকে প্রশমিত করে, তখন এটা হয়ে যাবে কি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2H2O না? এটা কি বুঝছো সংজ্ঞাটা? জি স্যার। তাহলে আমরা যদি এবার কি এক অম্লীয় ক্ষারকের জায়গায় ত্রি অম্লীয় ক্ষারক বসাই, তাহলে কোন ক্ষারকের 1 মোল মনোপ্রোটিক অ্যাসিডের 3 মোলকে প্রশমিত করলে ওই ক্ষারককে কি বলবো? একের জায়গায় কি ত্রি অম্লীয় ক্ষারক বলে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যদি আমরা কি বসাই? সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় এখানে যদি কি এখানে 3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বসাই, প্লাস কি HClটা কিন্তু এখানে সবসময় কি যখন ক্ষারকের এক অম্লীয় না দ্বি অম্লীয় না তিন অম্লীয় তখন মনোপ্রোটিক অ্যাসিডটা কনস্ট্যান্ট, তাহলে এটা 3 কি হবে? 3H2O প্লাস কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এটার 1 মোল এটা কি করতেছে? 3 মোলকে প্রশমিত করতেছে, কাজে এই ক্ষারকটা হবে ত্রি অম্লীয় ক্ষারক। বুঝা গেছে? এখন যদি আমরা উল্টা ডেফিনেশন দেই যে আচ্ছা ক্ষারকীয় অম্ল কাকে বলবো? এক ক্ষারকীয় অম্ল তাহলে এবার কোন অম্লের 1 মোল, কোন অম্লের 1 মোল, এবার কনস্ট্যান্ট বিষয় কোনটা? কোন অম্লের 1 মোল এটা কি মনোপ্রোটিক ক্ষারের, মনোপ্রোটিক ক্ষারের বা ক্ষারকের 1 মোলকে প্রশমিত করলে ওই অম্লকে কি বলবো? এক ক্ষারকীয় অম্ল বলে। এটা কি বুঝছো সংজ্ঞাটা? তাহলে যেমন এবার কিন্তু ক্ষারটা এক ক্ষারকীয়, এটা মনে করো কনস্ট্যান্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড মনে করো এক মনোপ্রোটিক ক্ষার। তাহলে এখন যদি এখানে HCl দেই তাহলে HClটা হবে কি এটার 1 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করে,
তাহলে এখানে এই অ্যাসিডটা হবে কি 1 ক্ষারকীয় অম্ল। এখন অ্যাসিডটা চেঞ্জ করে যদি এখানে কি সালফুরিক অ্যাসিড দেই HSO4 H2SO4, তখন দেখা যাবে এটার 1 মোল এটার কি 2 মোলকে প্রশমিত করবে না, এর 2 হয়ে যাবে। তাহলে কোন অম্লের 1 মোল মনোপ্রোটিক ক্ষারের 2 মোলকে প্রশমিত করলে ওই অম্লকে কি বলা হয়? তখন দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় অম্ল বলে। তাহলে সালফুরিক অ্যাসিড দ্বিক্ষারকীয় অম্ল, আর ফসফরিক অ্যাসিড হবে কি ত্রিক্ষারকীয় অম্ল। এরকম বোঝা গেছে সংজ্ঞাটা? জি ওকে, তাহলে এই ডেফিনেশন গুলো যদি জানা থাকে তাহলে এক অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করলে 200 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করা হয়। এই দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে 67.5 মিলিলিটার 1 নরমাল HCl দ্রবণ প্রয়োজন হয়। উক্ত ক্ষারের তুল্য ভর নির্ণয় করো। তুল্য ভর বিষয়টা হচ্ছে কি, একটা বিষয় মাথায় রাখো, এই যে এক অম্লীয় এটা 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 কি 1 ক্ষারকীয় অম্ল, এটা কি 1 ক্ষারকীয় অম্ল, আর এক অম্লীয় ক্ষার মনে করো MOH, একটা MOH, এটা সাধারণভাবে সংকেত OH কটা থাকবে? এক অম্লীয় ক্ষারকে একটা না? জি স্যার। তাহলে মনে রাখবা মনোপ্রোটিক অ্যাসিড বা এক অম্লীয় মনোপ্রোটিক ক্ষার, এদের তুল্য ভর আর আণবিক ভর একই। মনোপ্রোটিক অ্যাসিড বা ক্ষারের তুল্য ভর আর আণবিক ভর কি একই? মনোপ্রোটিক অ্যাসিডের অথবা কি ক্ষারের, কি বললাম, তুল্য ভর এবং আণবিক ভর সমান। আণবিক ভর, এ দুটো সমান। আর একটা বিষয় মনে রাখবা, এদের নরমালিটি আর মোলারিটি সমান। তার মানে এই সেলের নরমালিটি হচ্ছে 1 নরমালিটি, আর ওই নরমালিটিটাই হয়ে যাবে কি মোলারিটি। মোলারিটি লেখা যাবে না? নরমালিটি আর মোলারিটি সমান। দেখো HCl এর আণবিক ভর কত? 36.5। 36.5। তাহলে HCl এর তুল্য ভর কত? 36.5। তাহলে এদের আণবিক ভর তার তুল্য ভর সমান হওয়ার কারণে এদের মোলারিটি আর নরমালিটিও কি হবে? একই হবে, ঠিক আছে? সমান হয়। সমান হয়। তো সেই হিসাবে তোমরা এই ম্যাথটা একটু করে ফেলবা। নরমালিটিকে মোলারিটি ধরবা আর তুল্য ভরটাকে কি আণবিক ভর ধরে বের করতে পারবো না এখন? এখানে এক অম্লীয় ক্ষার যেটা আছে এটা একটা সংকেতটা ধরবে কি MOH। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা এই 12 নম্বর ম্যাথটাও কি একটু চেষ্টা করবে, না পারলে তো আমি আছি। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন তোমাদের আমি টাইট্রেশনের উপর একটা ম্যাথ নেব, পরীক্ষা নেব। টাইট্রেশনের ম্যাথ গুলোর উপর একটা পরীক্ষা নেব, ঠিক আছে? স্যার নেক্সট দিন মানে স্যার যেদিন প্রাইভেট ওই দিন? হ্যাঁ। কখন? আচ্ছা, ঠিক মনে করো যে পরীক্ষাটা হয়তো বা কি অল্প সময়ের জন্য নেব, 20 মিনিটের পরীক্ষা মনে করো। মাগরিবের নামাজ পড়ার আগেই তোমাদেরকে আমি কোশ্চেন দিয়ে দেবো, সমস্যা আছে? তারপর মাগরিবের নামাজের পর আমি হচ্ছে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? হয়তো বা 3টা ম্যাথ দিলাম, ম্যাথ গুলো করতে হবে আর কি। উদ্দীপকেই মনে করে দিলাম, উদ্দীপক দিয়ে ম্যাথ গুলো দেবো, এই আর কি। তো আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।